আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বিশ্বের যে যেখান থেকে আজকে LB24 5 পূরণ অনুষ্ঠান আপনারা দেখতেছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের অনুষ্ঠান শুরু করতেছি। আজকে আমার স্টুডিওয়ে এমন একজন স্পেশাল গেস্ট আছেন যার এক নামে আমরা লন্ডনে যারা থাকি আমরা সবাই ওনাকে চিনি এবং ওনাকে জানি। আসুন আমি ওনার সাথে আজকে পরিচয় হয়ে যাই। পরিচিত হওয়ার আগে আমি ওনার সম্বন্ধে আরও একটু বলবো। উনি অ্যাডাল্ট হেলথ সোশ্যাল কেয়ারের উনি ডিরেক্টর ছিলেন। উনি নিউহাম কাউন্সিলের ফর্মার কাউন্সিলর ছিলেন লন্ডন বারো অফ হিউমার নিউহামের। উনি প্রায় 20 বছরের মতো ছিলেন। ওনার নিজস্ব একটা অর্গানাইজেশন আছে, সেটার নাম মহিলা অঙ্গন। উনি অনেক অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ আছেন। সবচেয়ে বড় কথা হলো উনি একজন বিজনেস লেডি। ওনার নিজস্ব বিজনেস উনি রান করেন। তারপর উনি আরেকজন মা। আমি আজকে ওনার কাছ থেকে জানতে চাইব যে উনি কেমন আছেন, এবং প্রথমে আমি আপাকে স্বাগত জানাচ্ছি এই 5 পূরণ অনুষ্ঠানে আপনাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আপনার LB24 আর 5 পূরণ নামটা শুনলেই মনে হয় একটা সুগন্ধ বের হয়ে আসছে। 5 পূরণ বললেই মজার একটা গন্ধ পাওয়া যায় আর কি। তো আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই চমৎকার অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। বাইরে আবহাওয়া খুবই সুন্দর আর আমি এখানে আসতে পেরেছি, আমার সৌভাগ্য। থ্যাংক ইউ আপা। আসলে আমার আজকের এটা বলবো একটা স্পেশাল প্রোগ্রাম। আমি নর্মালি 2জন গেস্ট দিয়ে করি, আজকে শুধু আপনার জন্যই আমি ডিসিশন নিয়েছি, আমাদের পুরোটা টিম ডিসিশন নিয়েছে যার সম্বন্ধে জানতে হবে অনেক। ওনার সাথে আমাদের আরও মোর টাইম যেতে দিতে পারি, আমার LB24-এর সব দর্শক ও আপনার সম্বন্ধে আরও জানতে পারে, যার জন্য শুধু আজকে আপনাকে সিলেক্ট করেছি। আমি কৃতজ্ঞ, আন্তরিক ধন্যবাদ আপনাকে, LB24-এর টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপা। আমি প্রথমেই আসি, আপনি তো একজন রাজনীতিবিদ এবং আপনার রাজনীতির দুটো সেক্টর, যেটা আমরা সবাই জানি, ছিল একটা বাংলাদেশে ছিল, এটা দেশে ছিল, বাট আপনি এদেশের রাজনীতির সাথে খুব সক্রিয়ভাবে আপনি ইনভলভ। তারপর আপনি কমিউনিটির একজন অ্যাক্টিভিস্ট, আমি বলবো ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্টিভিস্ট আমাদের জেনারেশনের মধ্যে যাদেরকে আমি দেখি প্রায়, তার মধ্যে আপনি একজন। তার মধ্যে আবার আপনার বিজনেসটা রান করেন। এই 3টা জিনিস আপনি একা কিভাবে সামাল দেন? থ্যাংক ইউ সো মাচ। আপনার একটা প্রশ্নের মধ্যে অনেকটা প্রশ্ন ঢুকে গেছে। আর প্রথমে যদি আমি শুরু করি যে আমি একজন মানুষ 3টা কাজ করছি ভুল হবে। আমার সাথে আমার হাজব্যান্ড এবং পরিবারের অন্যান্য যেসব সদস্যরা, কমিউনিটি বা আপনার ফ্রেন্ড বন্ধু, সবার কিন্তু সহযোগিতার সাপোর্ট আমি পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে একটা জিনিস। আর 2 নম্বর যেটা আপনাদের সবার জানা, আমরা যারা মহিলারা আছি, আমরা বেশিরভাগ সময় দেখা যায় একটা কাজ করলে সেটা আমরা ঠিকমতো করতে পারি না, কিন্তু একসাথে যখন আমরা 3টা কাজ করি আমাদের ব্রেনটা আরও বেশি ফাস্টে কাজ করে, আরও সুন্দর করে আমরা করতে পারি এবং সুশৃঙ্খল এবং মানে আমরা একজন মহিলা 3টা কাজ একসাথে করলে যে পজিটিভ বা আমরা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবো, এই সমান কাজগুলো যদি একজন পুরুষকে দেওয়া হয় সে কিন্তু সব কিছু খিচুড়ি করে ফেলবে। এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আর আমার বিশ্বাস, বাই যদি আজকে প্রোগ্রাম দেখেন তাহলে আমার উপর ক্ষেপে যাবেন। এটা আমার খুব ভালো লাগলো যে আপনার মতো একজন মহিলা, একজন অ্যাক্টিভিস্ট, আপনি সেটা এই লাইভ স্টুডিও এসে বলতে পারতেছেন যে অনেক পুরুষরাই সেটা একসাথে কাজ করতে পারে না। আমি আপনার সাথে কিন্তু শতভাগ সহমত পোষণ করছি। সেটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে আসলেও যেহেতু আমরা ফিমেলরা, আমরা যেভাবে কাজটা করে যেতে পারি, হ্যাঁ, অনেকটা সামাল দিতে পারি, অনেক পুরুষরা কিন্তু সেটা পারে না। এটা সত্য। অনেক পুরুষরা হয়তো বা অনেক দর্শকরা আছেন আমাদের LB24-এ, যাদের আমি আপসেট করতে চাচ্ছি না, বাট বাস্তবতা যেটা সেটাই, অনেকে হয়তো বা স্বীকার করতে রাজি হবেন, অনেকে করতে রাজি হবেন না। যেহেতু আমরা 2জন এখানে মহিলারা আছি, আমাদের এক্সপিরিয়েন্সটাও অনেক দিনের এক্সপিরিয়েন্স পুরুষের সাথে কাজ করা। আমরা মেয়েরা কিন্তু অনেক সময় হয় কি, আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করার সেই প্ল্যাটফর্মটার সুযোগটা পাই না। তো আপনি আছেন আমাদের যে LB24
24-এর সৌজন্যে আমরা যে সুযোগটা পেয়েছি, আমার মনে হচ্ছে আপনি যে এভরিডে যে প্রোগ্রাম করার সুযোগ পাচ্ছেন, আমার মনে হচ্ছে যে আপনি এটা প্রমোট করতে পারবেন। আর আমাদের মেয়েদের কিন্তু ট্যালেন্ট, প্রত্যেকটা নারীর একাধিক ট্যালেন্ট আছে। ইভেন অনেকে আমরা বলতে শুনি যে আমি সিম্পল হাউসওয়াইফ, আমি কোনো কিছু করি না। এই হাউসওয়াইফ মানুষগুলা কিন্তু 3, 4, 5 ডিফারেন্ট কোয়ালিফিকেশন, আমি পেপারের যে কোয়ালিফিকেশন সেটার কথা বলছি না। প্রত্যেকটা হাউসওয়াইফ, একজন মা, একজন নারী যখন তার বাচ্চা লুক আফটার করে, সে ডাক্তার, নার্স, টিচার, অ্যাকাউন্টেন্ট, অনেক সময় দেখা যাচ্ছে হাজব্যান্ড বিজনেসম্যান হতে পারেন, অন্য বড় প্রফেশনে থাকতে পারেন, কিন্তু যে মান্থলি যে ইনকাম এবং এক্সপেন্ডিচার, সেটার কিন্তু কন্ট্রোলটা যদি নারীর বা ওয়াইফের হাতে থাকে, তাহলে যেভাবে সুন্দরভাবে সংসারটা চালানো সম্ভব হয়। ওই নারীকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তখন কিন্তু সংসারের এই স্ট্রাগলটা বেড়ে যেতে আমি দেখেছি। ইকোনমিক, আপনি রাজনীতি বলেন আর বিজনেসের ক্ষেত্রে বলেন, ফাইন্যান্স ম্যানেজমেন্টটা সবার পক্ষে সম্ভব হয় না বলেই কিন্তু আমরা ইকোনমিক্যাল সমস্যাগুলো দেখতে পাচ্ছি, ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিসগুলো দেখতে পাচ্ছি। আমি একটা জিনিস সবসময় বলি, যেটা হচ্ছে যে আমার ইনকাম কত সেটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমার এক্সপেন্ডিচারটা, আমি কিভাবে পয়সাটা খরচ করছি। আমার পকেটে আছে 50 পাউন্ড, আমি যদি 60 থেকে 70 পাউন্ডের শাড়ি বা গিফট কিনে ফেলি, তাহলে এটা কিন্তু যে বাজেটিংয়ের সমস্যা বুঝতে হবে। তো ঠিক একই সমান জিনিস আমি বলবো, আপনি লোকাল অথরিটিতে থাকেন, আপনার সংসার রান করেন, আর পার্লামেন্টের কাজই করেন, যে পলিসি মেকিং বলেন আর ইমপ্লিমেন্টেশন বলেন। ফাইন্যান্সটা যদি ম্যানেজ করতে না পারেন, ম্যানেজমেন্ট ইজ দ্য বিগেস্ট স্কিল। আর ওখানে আমার মনে হয় নারী বা একজন মহিলা যখন সামনে থাকে ম্যানেজমেন্টের দিকে, সে কিন্তু সব দিকে সচেতন এবং সতর্কভাবেই সুন্দর করে কাজটা করতে পারে। অসংখ্য ধন্যবাদ। নর্মালি আমি যতটা প্রোগ্রাম করি, আমার একটা অ্যাম্বিশন ছিল যে আমি যে মহিলাদেরকে সামনে নিয়ে আসার জন্য, যারা আসতে চায় না, যাদের অনেক কাজ আছে, আপনিও জানেন সেটা, আমরা অনেকভাবে অ্যাক্টিভ, অনেকভাবে অনেক কাজ করি, কিন্তু পাবলিকলি সোশ্যাল মিডিয়াতে ওরা আসতে চায় না। আমি চাই তাদেরকে নিয়ে আসতে। আপনি যে রাজনীতি করেছেন এবং আপনি এখন আমি বলবো একজন সফল বিজনেস ওমেন হিসাবে আমরা আপনাকে কমিউনিটির বেশিরভাগ মানুষ আপনাকে জানি, সেই হিসাবে আপনি সেই রাজনীতি থেকে বিজনেসে কি করে আসলেন? রাজনীতি, হ্যাঁ অবশ্যই, আমি খুব গর্ব করে আমার স্টোরিটা বলতে পারবো। গর্ব এই জন্য বলবো যে আপনারা জানেন যে আমি বাংলাদেশে মাধ্যমিক স্কুল বা সেকেন্ডারি স্কুল পড়াশোনা পর্যন্ত করেছি। করে যখন এদেশে আসছি, আমি তখন শুধু বাংলাদেশি কমিউনিটি, আমি একটা বক্সের মধ্যে ছিলাম। বক্সের মধ্যে এই জন্য বলছি যে আমি সিলেটের যে গ্রামে বড় হয়েছি, গ্রাম ছাড়া আমার আর কোনো কিছুই আসলে জানা ছিল না। আমি তখন দেখেছি আমাদের মেয়েদেরকে কিভাবে ডমিনেট করা হয়, মেয়েরা কিভাবে কন্ট্রোলের মধ্যে আছে। তখন আমার ধারণা ছিল শুধু বাংলাদেশি কমিউনিটি নিয়েই আমার কিন্তু চিন্তা ধারণা ছিল। তো আমার ইচ্ছা ছিল যে এমন কিছু কাজ করব যেখানে আমি মেয়েদের যে লিমিটেশনটা পেরিয়ে আমি অন্য কিছু করতে পারবো। আমি কনস্ট্রাকশনে পড়াশোনা করেছি। আমি খুব সংক্ষেপে বলবো, আপনার দর্শকদেরকে আমি বোর্ড করতে চাচ্ছি না। কনস্ট্রাকশন পড়ার পরে আমার বাবাই বলেছিলেন যে বিল্ডিং ডিজাইন করার চেয়ে যদি কমিউনিটি ডিজাইন করতে পারো, তাহলে মনে হয় টাকা পয়সা অর্জনের সাথে সাথে মানুষের ভালোবাসা, সম্মান এবং দোয়াটা পেয়ে যাবে। ওই কথা অনুযায়ী আমি কিন্তু সোশ্যাল ওয়ার্ক, অ্যানথ্রোপোলজি বা অন্যান্য বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করেছি। আমি সবসময় একাডেমিক সাইডটা আমার ফেভারিট ছিল, আমি পড়াশোনা করতে পছন্দ করতাম। আমি পড়াশোনা করার সাথে সাথে কাজ করেছি, যাতে আমার দুইটা লাভ হয়ে গেছে। একটা হচ্ছে এক্সপিরিয়েন্স, আর দুইটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। পড়াশোনার পাশাপাশি যখন আমি কাজ করলাম, অভিজ্ঞতা অর্জন করলাম এবং কোয়ালিফাইড সোশ্যাল ওয়ার্কার হিসাবে মাত্র 1 বছরই কাজ করেছিলাম। ফার্স্ট জবটা ছিল একটা ফ্যামিলি থেকে বাচ্চাকে আলাদা করা, ডোমেস্টিক ইস্যু ছিল। তো আমাদের পলিসি হচ্ছে যখন একটা অভিযোগ আসবে, প্রথমে বাচ্চাটাকে রিমুভ করতে হবে এবং পরে সেটা ইনভেস্টিগেশন করা হবে। আমার কথা হচ্ছে যে ইনভেস্টিগেশনের পরে দেখা যাবে যে এটা পজিটিভ ছিল না নেগেটিভ, আসলে অভিযোগটা সত্য ছিল কিনা। কিন্তু আমাদের কালচারে যেটা হচ্ছে সেটা হচ্ছে মা বাবা শাসন করে বাচ্চাকে। এই শাসনের জন্য যদি বাচ্চাকে রিমুভ করা হয়, বাচ্চাটা আরও নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। এই মা বাবাকে কিভাবে ট্রেনিং দেওয়া হয়েছে কিনা, কেন এই সিচুয়েশনের মধ্যে ইন দ্য ফার্স্ট প্লেস তাদেরকে আসতে হয়েছে।
আমি কিন্তু রিসেন্ট ঘটনা বলছি না, এটা ছিল অন্তত 25 থেকে 27-28 বছর আগের ঘটনা আমি বলছি। আমার খুব খারাপ লাগতো এরকম সিচুয়েশন যখন আমি পড়তাম। আমার ম্যানেজার আমাকে বলতেন যে তুমি তো নতুন কোয়ালিফাইড, একটু অভিজ্ঞতা হয়ে গেলে ইউজ টু হয়ে যাবে। আর আমি চিন্তা করতাম যে আমি তো অভ্যস্ত হওয়ার জন্য, যে জিনিস আমার কাছে খারাপ লাগছে সেটাতে আমি কেন অভ্যস্ত হয়ে যাব। এনিওয়ে, আমি নিউলি কোয়ালিফাইড হিসাবে, অভিজ্ঞতা নাই। আমার ম্যানেজার বললেন তাহলে তুমি পলিসি মেকার, মানে রাগ করেই উনি বলেছেন যে তুমি পলিসি মেকার হয়ে যাও, এগুলো চেঞ্জ করে ফেলবে, না হলে তোমাকে এই পলিসি ফলো করতে হবে, তোমার কাজ হচ্ছে ইমপ্লিমেন্টেশন, তুমি এখানে আর্গিউ করতে পারবে না। এখন তখনই আমি চিন্তা করলাম যে পলিসি, তাইলে কিভাবে পলিসি তৈরি করা যায়। ওই থেকেই আমি লেবার পার্টির সাথে ইনভলভ হয়েছি। আমি রাজনীতিতে, আপনাকে বলতে হয় আপনার ম্যানেজারকে আপনাকে একটা থ্যাংক ইউ দিতে হবে, কারণ ম্যানেজারের সাথে আমার যোগাযোগ আছে, উনি জানেন পলিসি মেকার করার জন্য সেই আপনাকে ইন্সপিরেশন করেছে, জানা আছে এবং আমাদের একটা সুন্দর একটা সম্পর্ক আছে। তো উনি জানেন, আমার বিশ্বাস উনিও হয়তো প্রোগ্রামটা দেখছেন বা দেখবেন। তো উনার জন্যই আমার রাজনীতিতে ইনভলভড হওয়া। কিন্তু একটা জিনিস, আমি ইয়াং জেনারেশন, যখন আমি স্কুল কলেজের সেমিনারগুলোতে গিয়ে কথা বলি, ইয়াং জেনারেশনকে প্রমোট করার জন্য ইউথ ক্লাবে গিয়ে কথা বলি, তখন আমি বাচ্চাদেরকে, ইয়াং জেনারেশন বিশেষ করে মেয়েদেরকে প্রমোট করি পলিটিক্সে ইনভলভ হওয়ার জন্য। কিন্তু একটা জিনিস আমি সবসময় বলি যে আপনি পলিটিক্সে আসবেন কিন্তু ফুল টাইম রাজনীতি করবেন না। প্রথমে হচ্ছে ইনকামের সোর্স থাকতে হবে। ফাইন্যান্সিয়ালি যদি আমাদের স্টেবিলিটি না থাকে তাহলেই কিন্তু ডজিনেস এবং মন দিয়ে আপনি কাজ করতে পারবেন না। এখন সেটা কমিউনিটির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, ইভেন ধর্মীয় প্রতিষ্ঠানে আপনি যখন লিডিং পার্টে যাবেন, আপনার কি ব্যাকগ্রাউন্ড, আপনার স্টেবিলিটি আছে কি না, আপনার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল চাহিদা আপনি পূরণ করতে পেরেছেন কি না। আপনার ফ্যামিলির যদি চাহিদা আপনি পূরণ করতে না পারেন তাহলে সমাজে বা লিডারশিপে আপনি কিভাবে আসবেন, আপনি অন্য মানুষের সমস্যা নিয়ে আপনি কিভাবে চিন্তা করবেন। এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সবসময় সবাই কিন্তু এগুলা চিন্তা করেন না, বুঝেন না। বড়দেরকে চেঞ্জ করা কিন্তু খুবই ডিফিকাল্ট, বাট বাচ্চাদেরকে আমরা ছোটোবেলা থেকে প্রশিক্ষণ দিতে পারি। তাদের ব্রেইনে একটা কথা ঢুকে গেলে কিন্তু সেটা বের হয় না। অনেক সময় দেখা যায় আমাদের ছেলে মেয়েদের রোল মডেলের অভাব। তো আমি চেষ্টা করি তাদেরকে এই ছোট্ট ছোট জিনিসগুলা যদি মাথার মধ্যে বীজের মতো দিয়ে দেওয়া যায়, গেঁথে দেওয়া যায়, তখন কিন্তু তারা সফলতা অর্জন করতে অবশ্যই পারবে। কথার মাধ্যমে আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে, এটা আমি জানি আপনি সেটা উত্তর দিতে পারবেন। আমাদের মতো অনেক প্যারেন্টসরা আছেন যারা মনে করেন যে আমি যদি বাচ্চাদেরকে একটা স্ট্রিম রুলারের মধ্যে রাখি, একটা শাসনের মধ্যে রাখি, আমার বাচ্চা ভালো করবে। এবং এটা কি আপনি যখন এই ডিপার্টমেন্টে ছিলেন, আপনি কি সেটাকে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? এটা কিন্তু আপনি এই সাবজেক্ট নিয়ে কিন্তু বড় একটা প্রোগ্রাম করতে পারবেন বলে আমার বিশ্বাস। শুধু বাচ্চাদের কেন, ইভেন বড়দেরকে, হাজব্যান্ড, ইনলজ, ওয়াইফ একে অন্যকে কন্ট্রোলের মধ্যে যখন রাখার চেষ্টা করে, মনে করে যে আমি কন্ট্রোলের থেকে ছেড়ে দিলেই আমার পাওয়ারটা চলে যাবে, আমার নেতৃত্ব চলে যাবে। কিন্তু এটা জিনিসটা কিন্তু খুবই ভুল একটা জিনিস। প্রত্যেকটা জিনিসের মধ্যে ব্যালেন্সটা খুবই ইম্পর্টেন্ট। এখন সেটা আমাদের বাচ্চার ব্যাপারে হতে পারে, ফ্যামিলির অন্যান্য সদস্যের ব্যাপারে হতে পারে। আমাদের শাসন থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, বন্ধুত্ব থাকতে হবে এবং সব কিছু সংমিশ্রণেই কিন্তু আমরা সুন্দর একটা ফ্যামিলি পেতে পারি, সুন্দর একটা কমিউনিটি পেতে পারি। সেটা আমাদের আমরা আসলে মনে হয় প্রায় সমান বয়সেরই হয়ে যাব। আমরা জানি যে আমরা যখন ছোটবেলা কোনো ভুল করলে আমাদের প্রতিবেশীরাও কিন্তু আমাদেরকে ভুলটা ধরিয়ে দিতে পারতেন এবং তারা কখনো হেসিটেট করতেন না যে তুমি এটাই যে আমি কিন্তু সবসময় মাথায় হিজাবটা পরতাম না। আমার অনেক নেইবার কে বলতেন যে কেন তুমি হিজাবটা মাথা, তুমি তো মা অনেক ভালো মেয়ে, তুমি মাথাটা কেন গুঁড়ো না। তো এই জিনিসগুলা কিন্তু আমি কখনো নেগেটিভলি নেইনি। ওনারা আমার মধ্যে যে দোষটা দেখছেন সেটা আমার ভুলটা ধরিয়ে দিচ্ছেন। ঠিক একইভাবে অন্যান্য ছেলেমেয়েরা, আমাদের প্রতিবেশীরা যখন কোনো ভুল করেছে আমরা সেটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এখন মানুষ কিন্তু সেই সাহসটা পাচ্ছে না। আমাদের প্রায় বাবা মামের, আমাদের বেশ কয়েকটা সংগঠনের সাথে আমি ইনভলভ আছি, প্রায় সময় দেখা যায় বাবা মারা, এক সময় আমরা যেভাবে বাবা মাদেরকে ভয় পেয়েছি যে আমি এই কাজটা করলে আমার বাবা মা আপসেট হয়ে যাবেন,
এখন দেখা যাচ্ছে সমান জিনিসটা উল্টা হয়ে যাচ্ছে, যে মেয়েকে এটা বলতে পারবো না, ছেলেকে বলতে পারবো না, সে আপসেট হয়ে যাবে। ছেলেকে কিভাবে খুশি রাখা যায়। তো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে টু মাচ কন্ট্রোল, ছেলে বাসায় এসে সত্য কথাটা বলার সাহস পাচ্ছে না, মেয়ে সত্য কথা বলার সাহস পাচ্ছে না, যে বাবা মা অ্যাংরি হয়ে যাবে, আপসেট হয়ে যাবে। আর অন্যদিকে যেটা হচ্ছে যে মা বাবা বাচ্চাকে ভয় পাচ্ছে যে আমি এটা বললে ছেলেটা রাগ করে হয়তো বাসা ছেড়ে চলে যাবে, মেয়েটা বাসা ছেড়ে চলে যাবে, কন্ট্রোলের বাইরে চলে যাবে। দুইটা জিনিসই কিন্তু খারাপ। আমাদের ব্যালেন্সটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই ব্যালেন্সটা আপনার আমাদের সবার ছোটোবেলা থেকেই প্রথম থেকে করতে হবে। শুধু বাচ্চাদের ক্ষেত্রে নয়, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যে ব্যালেন্সটা আছে, যে কোনো পরিবারে দেখা যাচ্ছে যে মেয়েদের কাজ হচ্ছে ছেলেদেরকে সম্মান করা, এটা যতটা ঠিক মানে ঠিক না, ঠিক একইভাবে যদি পুরুষকে নারীকে শুধু শ্রদ্ধা করতে হয়, সম্মান দেখাতে হয়, ভয় পেতে হয়, সেটাও কিন্তু ঠিক না। আমাদের পুরুষ মহিলা, ছেলে মেয়ে, ছোট বড় কে কি পজিশনে আছে সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আমরা প্রত্যেকের, আমার এমন একটা গুণ আছে যেটা আপনার মধ্যে নাই, আপনার এমন একটা গুণ আছে যেটা আমার মধ্যে নাই, আর এটা নিয়ে কিন্তু আমাদের জীবন, তাই না? তো আমরা যে যেখানে আছি আমরা প্রত্যেকেই কিন্তু সম্মানের যোগ্য। বয়স কিংবা গায়ের রং কিংবা আমরা কতটা লম্বা, কতটা শর্ট মোটা, এগুলা ব্যাপার না। ব্যাপার হচ্ছে আল্লাহ আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে আমরা সম্মানের যোগ্য, এবং সবাইকে যদি আমরা সম্মান করি, আমাদের অর্ধেক সমস্যা কিন্তু শেষ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আসছি, আসার আগে আমি দর্শকদের কাছে একটু বলে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন একজন আলোকিত মাকে, একজন আলোকিত নারীকে, উনি কতটা সাবজেক্টে উনি আজকে বিশেষজ্ঞ। ওনাকে আমি এনেছিলাম ওনাকে বিজনেস সম্বন্ধে, কীভাবে উনি বিজনেসে ইনভলভ হলেন, এবং আমাদের মতো মেয়েরা এই সমাজে অনেক মেয়েদের সেই ক্যাপাবিলিটি এবং নলেজ আছে যারা বিজনেস করার মতো, কিন্তু এখানে এসে দেখা গেল উনি বাচ্চাদেরকে নিয়ে কথা বলতেছেন, উনি মাদেরকে নিয়ে কথা বলতেছেন, উনি এই সমাজের পুরুষদেরকে নিয়ে কথা বলতেছেন। রাজনীতি যারা করে তারা কখনো একটা সীমানার মধ্যে আমি কখনো দেখিনি তাদেরকে বন্দি করে রাখতে পারিনি আমি, এবং আজকে তার প্রমাণ হলো আমার আয়শা চৌধুরী আপার কাছ থেকেও। ওনাকেও আমি পারিনি ওনার সেই বাউন্ডারিতে রাখতে। উনি কিন্তু প্রতিটা জায়গায় একটু না একটু করে টাচ করে গিয়েছেন। আপনারা সবাই দেখেছেন ওনার মধ্যে যে নলেজ যেরকম আছে, যে এক্সপিরিয়েন্স আছে, সেটা অনেকের মধ্যে কিন্তু আমরা এটা পাবো না। তো যাই হোক দর্শক, আপনারা শুনেন আমার আয়শা চৌধুরীর কাছ থেকে, ওনার জীবনের অভিজ্ঞতা থেকে। আমি শিওর আপনাদের জীবনও কাজে লাগবে, এবং আমরা চেষ্টা করব ওনার কাছ থেকে ভালো যেটা, এবং ভালোটা আমরা যেন আমাদের নিজেদের কাজে লাগাই। আসি আমি আয়শা আপা আপনার কাছে আবার। আপনি তো এখন বললেন পরিবার নিয়ে, বাচ্চা নিয়ে, এই সোসাইটি নিয়ে, যে আমরা সোসাইটিকে কতটুকু বিহাইন্ডে গিয়েছে। আমরা যে সোসাইটিতে ছিলাম, আমাদের জেনারেশনের পরে যারা আসছে তারা কিন্তু সেরকম না। এই দিক থেকে কিন্তু আসলে আমরা বেশ, আমি বলবো সেটা একটা অখড পরিবেশের মধ্যে আমরা আছি। কিন্তু দুই দিকেই নেওয়া যেতে পারে, পজিটিভ এবং নেগেটিভ। প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা পজিটিভ জিনিস আছে, একটা নেগেটিভ জিনিস আছে, ডিপেন্ড করে আমরা কোন দিকে ফোকাস করছি আর কি। তো আপনি আসলে মনে হয় বিজনেসের দিকে ফোকাস করতে চেয়েছিলেন, আমরা বেশি পরিবারের ক্ষেত্রে চলে আসছি। আপনি তো এমন এক ব্যক্তি যে আপনাকে আমি একটা জায়গায় বন্দি করতে চাই না। সমস্যা নাই, আমি বন্দি করতে চাই না। আমি চাই আমার দর্শকরা দেখুক একজন আয়শা চৌধুরী শুধু বিজনেসম্যান না, একজন আয়শা চৌধুরী একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, একজন রাজনীতিবিদ, একজন মা, এবং একজন পলিসি মেকার। ওনার ম্যানেজার ওনাকে যে রুট দিয়ে দিয়েছে, সেই রুট থেকে আপনি আসলে একজন সাকসেসফুল একজন নারী, যেখানে আপনার এতটা রোল আছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আশা, আপনি বলেছেন আপনার এডুকেশন, আপনি স্টাডি করতে ভালো পান। অনেকেরা কিন্তু স্টাডি করতে ভালো পায় না, অনেক। এটা একজনের একটা ইন্টারেস্ট। আমাকে এখনো যদি আপনি সুযোগ করে দেন, আমি এখনো পড়াশোনা শুরু করে দিতে পারবো। আমার আপনাকে ইন্সপায়ার করার জন্য এবং আমার দর্শকদের একটা জিনিস বলার জন্য, যে আয়শা চৌধুরীকে আমি অনেক আগ থেকেই চিনি, যার মাধ্যমে চিনি উনি হলেন আমার হাজব্যান্ড বিপি খসরুজ্জামান। তো যখনই আমি সিলেক্ট করেছি আয়শা আপাকে আমার প্রোগ্রামে গেস্ট করানোর জন্য, সবচেয়ে বেস্ট কমেন্ট যেটা আমি কোট করেছি ওনার কাছ থেকে, যে আয়শা
উনি আয়শা চৌধুরীর আরেকটা নাম রাখি, তো উনি রাখি, হ্যাঁ, উনিও আমাকে যেটা বলেছেন যে রাখি কখনো তোমাকে লেট ডাউন করবে না। রাখি যখন স্কুলে ছিল, যখন কলেজে ছিল, অনেক ছোটো ছিল, সে আমাদের সাথে রাজনীতি করেছে, পায়ে হেঁটে হেঁটে টাওয়ার হামলাস থেকে আমরা সিটিতে গিয়েছি। কমিটমেন্ট একজন মহিলা, যে কথার মূল্য আছে, যার সময়ের মূল্য আছে, এবং আমি তার প্রমাণও পেয়েছি যে উনি ওনার টাইমের মতো উনি ঠিক টাইম মতো এসে পৌঁছে গেছেন। একজন মানুষ যখন সফলতা দেখে আসে আপা, আমি দেখেছি কিন্তু যে টাইম ম্যানেজ করতে, যারা টাইম ম্যানেজিংয়ে যারা ফার্স্ট, আমি তাদের সফলতা কিন্তু খুব বেশিই দেখেছি। না, জীবন ক্ষেত্রে আমাদের সফলতা অর্জনের জন্য যেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি বলি আজকে সানডে আমি এই কাজ করব না, মানডের জন্য এটা রেখে দেব, তাহলে কিন্তু হবে না। বিশেষ করে যখন লিমিটেড সময় থাকবে, লিমিটেড পয়সা থাকবে, রিসোর্স লিমিটেড থাকবে, তখন কিন্তু আমাদের ফ্লেক্সিবিলিটিটা খুব ইম্পর্টেন্ট। এবং খুব সুন্দর একটা পয়েন্ট আমার মনে পড়ছে, যেটা হচ্ছে অপরচুনিটি। আমাদের কার জীবনে কখন কোন অপরচুনিটিটা আসবে আমরা কিন্তু জানি না। যখন অপরচুনিটি আসবে আমাদেরকে সেই অপরচুনিটিটা গ্রাব করতে হবে, নিয়ে নিতে হবে এবং সৎ ব্যবহার করতে হবে। এখন যদি আমি বলি আজকে সানডে আমার ছুটির দিন, আমি এই কাজটা করতে পারবো না বা এই অপরচুনিটি আমি নিতে আর তো সম্ভব হবে না, তাহলে কিন্তু আমি পিছিয়ে পড়লাম। আর আমাদের মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে যখন আমাদের বিয়ে শাদী হয়, বাচ্চা জন্মের পরে কিন্তু আমাদের মেয়েরা পিছনে পড়ে যায়, যে বাচ্চাকে সময় দিতে হচ্ছে। দেখা যাচ্ছে যে সমান ক্লাসের ছেলে মেয়ের বিয়ে হয়েছে, ভালো জব দুজন একসাথে করেছে, কিন্তু যখন বাচ্চা বা সংসার লুক আফটারের ক্ষেত্রে ওই ট্যালেন্টেড মেয়েটা পিছনে পড়ে গেছে মানে সংসারের দায়িত্ব তো একজনকে নিতে হবে। কিন্তু সামহাও যদি এই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুইজন মিলে যদি এই দায়িত্বটা একসাথে নিয়ে নেয়, যে আমরা বাইরের কাজও আমরা একসাথে করব, বাসার কাজটাও একসাথে করব, তখন কিন্তু বার্ডেনটা শেয়ার হয়ে গেলে এবং দুই ট্যালেন্টের কিন্তু মূল্যায়ন করা হবে। অনেক সময় দেখা যায় না যে অনেকে বিয়ের প্রস্তাব আসলে বলবে আমার ছেলের কোয়ালিফিকেশন আছে, ভালো জব আছে, মেয়েকে জব করতে হবে না। কিন্তু মেয়েকে কি শুধু জবের জন্য, শুধু পয়সার জন্যই কি পড়াশোনা করানো হয়েছিল? পড়াশোনা করানোর তো আরও অনেক রিজন ছিল। সে একটা ট্যালেন্টেড মেয়ে, কষ্ট করে গ্র্যাজুয়েট হয়েছে, মাস্টার্স করেছে কিংবা পিএইচডি করেছে, তার ট্যালেন্ট আমরা কেন নষ্ট করবো? সেই অধিকারটা আমাদেরকে কে দিয়েছে? তো এই প্রত্যেকটা মানুষের যে ব্রেইন, আমার কথা হচ্ছে যে ব্রেইনটাকে কাজে লাগাতে হবে। তো ট্যালেন্টটাকে কাজে লাগাতে গিয়ে শুধু পয়সা না, এখানে একটা আইডেন্টিটির ব্যাপার আছে। আমাদের নারীরা আমরা এখনও কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে সমান জব একটা ছেলে একটা মেয়ে করছে, ছেলেটার বেতন বেশি, মেয়েটার বেতন কম। এটা কিন্তু ন্যাশনাল, আমাদের শুধু বাংলাদেশি কমিউনিটিতে না। বাচ্চাকে সময় দিতে গিয়ে যে 2 বছর 3 বছরের যে গ্যাপ হচ্ছে, সেই গ্যাপটা এই মেয়ে কোনো দিনও আর পূরণ করতে পারবে না। তার সহকর্মী যারা, তারা তখন দেখা যাচ্ছে ম্যানেজারিয়াল পজিশনে চলে গেছে। এই মেয়েটা গ্যাপ নেওয়ার কারণে আবার পিছন থেকে যে নিউলি কোয়ালিফাইড যে আসছে, সে তার চেয়ে ভালো পজিশনে চলে যাচ্ছে। তো এই জিনিসগুলা কিন্তু আমাদেরকে অনেক সময় পিছিয়ে নিয়ে যায়। এখন আমরা কিভাবে সেটাকে এই ঘাটতিটা পূরণ করব, ওখানেই কিন্তু আমাদের টাইম ম্যানেজমেন্ট, হার্ডওয়ার্ক, আমাদেরকে সবসময় 3 টাইমস মোর হার্ডওয়ার্ক করতে হয়। বাট আল্লাহর এক রহমত, আমি বলবো যে আমাদের ব্রেনটা কিন্তু ফাস্টে কাজ করে। অনেক সময় যে একটা পুরুষ যতটা সময় লাগাবে একটা ডিসিশন নিতে, মেয়েটা কিন্তু তার চেয়ে ইচ্ছে করলে সিদ্ধান্তটা আরও আগে নিয়ে নিতে পারবে। কিন্তু অনেক সময় আমরা ইচ্ছা করে সেটা করি না, আমি পারবো কিনা, সময় দিয়ে এই পারবো কিনা বা অন্যান্য সন্দেহের মধ্যে চলে আসলে তখন হয় না। আর বিজনেসের কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে 9 to 5 জব করে আপনি অন্য কিছু করতে পারতেছেন না, আপনার ম্যানেজারের অনুমতি ছাড়া আপনি সময় অফ নিতে পারছেন না। কিন্তু আপনি যদি একটা বিজনেসে ইনভলভ হয়ে যান, তখন আপনার টাইমটা আরও আপনি ডিফারেন্টলি ম্যানেজ করতে পারবেন, ডিফারেন্ট প্রজেক্টের সাথে আপনি ইনভলভ হতে পারছেন, কমিউনিটি এবং ফ্যামিলি একসাথে ম্যানেজ করতে পারবেন। আবার আমি এরকম কোনো রিস্কে কাউকে যেতে বলবো না যে আপনার 20,000 50,000 পাউন্ডস মনে করেন অনেক কষ্ট করে সেভ করা হয়েছে, এবং এই ইনভেস্টমেন্টটা আপনি যে ফিল্ডে আপনার পরিচয় নাই, যে ফিল্ডে আপনার অভিজ্ঞতা নাই, হঠাৎ করে গিয়ে ইনভেস্ট করে অনেকে কিন্তু সর্বহারা হয়ে যাচ্ছেন। তো এই জিনিসগুলোর দিকে আমাদেরকে আবার খেয়াল রাখতে হবে। মেয়েদেরকে আমি সবসময় বলি যে বিশেষ করে যখন সংসার, মুরব্বীদেরকে লুক আফটার করাও কিন্তু আমাদের মেয়েদের ন্যাচারালি কেয়ারিং একটা নেচার আমাদের। তো এখন মা
মা বাবা বলেন আর শ্বশুর শাশুড়ি বলেন অথবা পরিবারের অন্যান্য আত্মীয় স্বজন যাদেরকে কেয়ার করতে হয়, এই কেয়ারের সাথে সাথে জব করা সম্ভব হচ্ছে না। 2 দিন পরে পরে আপনি মুরব্বী আত্মীয়কে বা ফ্যামিলি মেম্বারকে আপনি হসপিটালে নিয়ে যেতে পারবেন না ফুল টাইম জব রেখে, সুতরাং আপনাকে জব বাধ্য হয়ে বাদ দিতে হচ্ছে। কিন্তু এমন অনেক অনলাইন বিজনেস আছে, বাসা থেকে অনেক কাজ করা যায়, ওইগুলা যদি চিন্তা করে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা হয় তাহলে আপনি ইকোনমিক্যালি পরিবারের জন্য যতটা করতে পারবেন, নিজের সেই আইডেন্টিটিটাও আপনি ধরে রাখতে পারবেন। ওই দিকে আমি আপনার দর্শক শ্রোতাদেরকে অনুরোধ করব মনোযোগ দেওয়ার জন্য। তো আপনাকে যে আপনি যে বিজনেসে আসলেন, আপনাকে একসাথে আপনি বিজনেস করলেন, সংসার করলেন, চাকরি করলেন, আপনাকে কোনো স্ট্রাগল অনেক স্ট্রাগল করতে হয়েছে। কিন্তু আপনাকে প্রথমেই যেটা বলেছি, আমার মা বাবা প্রথমে ছিলেন খুবই সাপোর্টিভ। প্রথমে ছিলেন বলতে গেলে আমি বলছি না যে পরে সাপোর্টিভ ছিলেন না, মা বাবা ভাই বোন ছিলেন আমার লাইফের প্রথমে সাপোর্ট করেছেন আমাকে। আর তারপরে আমার হাজব্যান্ড এসে যখন আমাকে যোগ দিলেন, আর তারপরে ধীরে ধীরে বাচ্চাদের সহযোগিতা। আমি বলবো যে প্রথমে যেমন এক্সাম্পল যদি দেই, ইউথ ওয়ার্ক দিয়ে আমার লাইফ শুরু হয়েছিল যখন আমি ইংরেজিতে কথা বলতেও পারতাম না। আমি আউটরিচ ওয়ার্ক, আন্টির বাসায় গেছি আন্টির মেয়েকে ক্লাবে নিয়ে যাওয়ার জন্য। আরও 3-4জন বাংলাদেশি আন্টি মিলে লিভিং রুমে গল্প করছেন, আমরা শুনতে পাচ্ছি। আমরা যে 2জন কো-ওয়ার্কার একসাথে গেছি, শুনতে পাচ্ছি না বলছে যে এই যে এত বড় মেয়ে বাসায় বাসায় এসে এইটা কত, মানে খুবই নেগেটিভলি আর কি, যে বাসায় বাসায় আমরা গিয়ে কাজ করছি বা মেয়েদেরকে উৎসাহ দিচ্ছি বাইরে যাওয়ার জন্য, এটা খুবই নেগেটিভ। এইরকম আমার সাথে যে আরেকটা বাংলাদেশি মেয়ে ছিল, সে বলল যে আমি তো আর এই কাজ করব না। আমি এসে আমার বাসায় যখন বললাম, আমার বাবা মা বললেন তোমার যদি মনে হয় তুমি নেগেটিভ খারাপ কাজ করছো তাহলে তো অবশ্যই করবে না। আর তুমি যদি মনে করো এই কাজের মধ্যে তোমার কোনো নেগেটিভ কিছু ছিল না, ভালো কিছু করার উদ্দেশ্যে তুমি কারো বাসায় গেছো, তাহলে তুমি ওই আন্টিদের কথা শোনার তোমার প্রয়োজন নাই। এই যে আমি যে মেন্টাল যে সাপোর্টটা আমি পেয়েছি, তখন আমার আর কাউকে কেয়ার করতে হয়নি। বিশেষ করে যে আমাদের কুসংস্কার বা নেগেটিভ যেসব অপ্রয়োজনীয় কথাগুলা শুনলে আমাকে ভয় পেতে হয়নি, যে কে কি বলবে, এই পাছে লোকে কিছু বলে। ওই ছোটোবেলা থেকেই আমার বাবা মা আমার ব্রেইনে ঢুকিয়ে দিয়েছেন যে এটা শোনার প্রয়োজন নাই, অ্যাজ লং অ্যাজ ইউ নো দ্যাট ইউ আর নট ডুইং এনিথিং রং। আর আমি যদি মনে করি রং করছি, তাহলে এই কাজটা যেন আমি না করি। তো এইটা হচ্ছে যে প্রথমে বাবা মার কাছ থেকে পেয়েছি। পরে দেখছি আমার হাজব্যান্ডের একই অবস্থা। কেউ কিছু বলেছে যে সে এই কথা বলার অধিকার কোথায় পেয়েছে, সে কিভাবে জানবে কোনটা রং আর কোনটা রাইট, তার কি অ্যাবিলিটি আছে। সুতরাং আমার হাজব্যান্ড যখন দেখছি যে পাড়াপড়শি প্রতিবেশী কে কি বলছে, বিশেষ করে খারাপ জিনিসগুলো সে কেয়ার করছে না, সুতরাং আমার কেয়ার করার প্রয়োজন নাই। ঠিক একইভাবে যেমন আমার বাচ্চা মেয়ে যখন স্কুলে যেতে শুরু করেছে, অন্য একটা মেয়ে বলেছে নার্সারিতে, ওই বাচ্চাকে বলছে যে তোমার মা তো বেহেস্তে যেতে পারবে না, কারণ উনি মাথা খাবার করে না। আমার মেয়েটা তো খুবই আপসেট, কান্নাকাটি করছে। তো আমি বললাম যে ওর মা তো ঠিকই মাথা খাবার করে, কিন্তু উনি তো আর কাউকে কোনো হেল্প করে না। তোমার মা তো সারাদিন মানুষকে হেল্প করি, আমি কি এই হেল্পের জন্য রিওয়ার্ড পাবো না আল্লাহর কাছ থেকে? বলে যে অবশ্যই পাবে। যে এই জন্য মা, আল্লাহ কার কিভাবে মানে হিসাব করবে সেটা ওই মেয়েটা বা তার মা জানেন না দেখেই এটা বলেছে। নিশ্চয়ই তাদের বাসায় হয়তো এরকম নেগেটিভ কথাগুলা বলেছেন, কিন্তু কথা হচ্ছে যে আমরা বাসায় কি বলছি সেটা আমাদের বাচ্চাদের ব্রেইনে কিভাবে এফেক্ট করছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওই যে ইসলামের শব্দের সাথে সাথে কিন্তু অনেক নেগেটিভ, যারা নন মুসলমান তারা নেগেটিভ জিনিসগুলা নিয়ে আসে। কেন? আমাদের বাচ্চারা কিভাবে কথা বলছে, রুডলি কথা বলছে না সুন্দর পোলাইটলি কথা বলছে। যে কোনো মানুষকে আপনি যদি সুন্দর করে একটা জিনিস বুঝিয়ে দেন, সে অবশ্যই সেটা বুঝবে। কিন্তু আমি যদি প্রথমেই চ্যালেঞ্জে চলে যাই, তাহলে সে কেন আমার কথা শুনবে? তখন তো সেও চেষ্টা করবে তার আর্গুমেন্টকে বেশি প্রায়োরিটি দিতে। তো ঠিক একইভাবে প্রত্যেকটা জিনিস আমরা কিভাবে সমাধান করছি সেটার উপর নির্ভর করে আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের কালচারকে আমরা প্রমোট, আমাদের বাংলাদেশি আইডেন্টিটি, আমাদের ধর্ম, এগুলাকে আমরা প্রমোট করছি না ডিমোট করছি, সেটা কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালের উপর নির্ভর করে। এই এতটুকুই আর কি। আপনার এই কমেন্ট আমার খুবই ভালো হয়ে গেছে, যে আপনার মেয়ে যখন এসে আপনাকে বলে এবং আপনি যে রেসপন্স দিয়েছেন, এটা আসলে আমি ওই প্যারেন্টসকেও আমি দায়ী করব না, কারণ আমাদের একটা সোসাইটি বা একটা সমাজ কিছু সংখ্যক খুব অল্প কিছু সংখ্যক আমরা নেগেটিভ মাইন্ডেড অলরেডি চলে গেছি, যে টিভিতে প্রোগ্রাম করা মানেই ইসলামের বিরুদ্ধে করা, হ্যাঁ, রাজনীতি করা মানেই তুমি এই জাহান্নামে চলে যাবে। তো
আমরা যদি ইসলামকে এত ছোট করে আমি বিশেষজ্ঞ না, আপনি বিশেষজ্ঞ না, বাট আমাদের যে এই নেগেটিভ কমেন্টগুলো কিন্তু আমাদের অনেকে পিছনে ফেলে দেয়, অনেক অনেক ভালো কাজ থেকে আমাদেরকে সরিয়ে ফেলে দেয়। হ্যাঁ, অনেক সময় দেখেছি আমাদের কিন্তু অনেক বাচ্চারা খুব উগ্র মেজাজ যাকে বলে আর কি হয়ে যাচ্ছে, কিন্তু কেন? এটা কিন্তু আমাদের ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড, ধর্ম যেগুলো শিক্ষা দিচ্ছে না, আমরা বাসায় অনেকটা এরকম শিক্ষা দিয়ে দিচ্ছি, আমাদের কালচার আর সব কিছুকে আমরা মিক্স করে ফেলি, এবং সেখানেও কিন্তু শিক্ষার একটা ব্যাপার আছে। প্রপার শিক্ষা পেলে তখন আমাদের কালচার এবং সোসাইটিটা চেঞ্জ হবে। এটাকে খুব ছোট্ট অ্যামাউন্টের মানুষের কথা আমরা বলছি, যেভাবে ক্রাইম অ্যান্ড অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, আমাদের ইয়াং জেনারেশন ক্রিমিনাল হয়ে যাচ্ছে, কিন্তু তার মানে কিন্তু আমাদের সব বাচ্চারা না, আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো রেজাল্ট করছে, কিন্তু যে হাতে গোনা দুই একটা ঘটনা ঘটছে সেটার জন্যই কিন্তু কমিউনিটিতে কালারটা নেগেটিভটা হয়ে যাচ্ছে। একটা কথা আশা আপু, যেটা আপনিও ভালো করে জানেন, আমরা সবাই জানি, কোনো ভালো খবরটা কিন্তু আমরা এতটুকু প্রচার করি না যতটুকু একটা নেগেটিভ নিউজটা সমাজে এত এই সোশ্যাল মিডিয়া হোক আর যাই হোক আমরা খুব বেশি প্রচার করি। এইটাই তো হচ্ছে নিউজ। হ্যাঁ, এই নেগেটিভটা যদি আমরা স্টপ করতে পারি এবং আমাদের মেন্টালিটিটা যদি একটু চেঞ্জ করতে পারি, তাহলে এই সমাজটা অনেক ভালো থাকবে। আপনাদের যারা মিডিয়ার সাথে আছেন আপনারাই সেটা করতে পারবেন, কিন্তু নিউজ বা এই যে কতটা ভিউ হচ্ছে সেটা নির্ভর করবে আপনি কি নিউজ দিচ্ছেন। এখন সব সময় যদি আপনি পজিটিভ জিনিস বলেন, সেটা অনেক সময় হয়তো বোরিং হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে যারা কন্ট্রোভার্সিয়াল সাবজেক্ট নিয়ে আলাপ করছেন সোশ্যাল মিডিয়ায়, তারা বেশি ফেমাস হয়ে যাচ্ছেন। কিছুদিন আগে একজনের একটা কমেন্ট আমি দেখেছিলাম যে ভালো কথা বলে কেউ কখনো ফেমাস হতে পারেনি, কন্ট্রোভার্সি নিয়েই কিন্তু মানুষ ফেমাস হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে। আপনার এই কথার মধ্যে আমার একটা কথা মনে হচ্ছে, আমার হাজব্যান্ড প্রায়ই বলেন যে উনি একটু লেখালেখি করেন, মোটামুটি এত বেশি না, তো উনি বলে যখন আমি কোনো ভালো লেখি, কোনো ইন্টেলেকচুয়াল লেখি, ওটা কেউ পড়ে না, হ্যাঁ ওটা বোরিং হয়ে যায়। যখন আমি ফানি কিছু দেই তখন দেখা যায় ওটা ভাইরাল হয়ে যায়। তো উনি মাঝে মধ্যে খুব আপসেট হয়ে যায়। তো এখন দেখলাম সেটা শুধু উনি না, সেটা আপনার মধ্যেও সেরকম কাজ করে। একই জিনিস, আপনি ভালো কিছু তথ্য দিচ্ছেন, ইনফরমেশন দিচ্ছেন, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, মেইন স্ট্রিম মিডিয়া বলেন, আর আপনার ব্যক্তিগত লেখালেখির মাধ্যমে হোক, সেটার কিন্তু গ্রাহক বা পড়ার বা খাওয়ার মানুষ কম। হেলথি খাবার কতজন পছন্দ করবে? যেটা একটু জাল, টক, মিষ্টি, সেটাই তো আমরা সবাই পছন্দ করি। সুতরাং কাউকে দোষ দিয়ে লাভ নাই, ওইটাই হচ্ছে আমাদের জীবন, ওইটাই হচ্ছে আমাদের লাইফ। বাট তারপরে একটা এক্সাম্পল আছে না, যে একই ফুল থেকে মাকড়সা আর বাটারফ্লাই, হ্যাঁ বি আর মাকড়সা দুইজনই, একজন সংগ্রহ করে প্রয়োজন আর একজন সংগ্রহ করে মধু, এবং একই ফুল থেকে দুইজনই জিনিসটা। তো আমরা কি সংগ্রহ করছি? একটা স্টোরি থেকে, যে কোনো একটা ইভেন খারাপ একটা গল্প থেকেও আমরা কিন্তু অনেক ভালো জিনিস শিক্ষা পেতে পারি, আবার নেগেটিভ জিনিসটাও শিক্ষা পেয়ে যেতে পারি। আমার প্রোগ্রামটা একদম শেষের পর্যায়ে এসে গেছে আশা আপা। আমি আসলে আপনাকে নিয়ে যদি আমি প্রোগ্রাম করি 2 ঘন্টা 1 মাস করতে পারবো, সেটা আমার দর্শক অবশ্যই বুঝে ফেলেছেন এবং সেটা আমরাও জানি। তবে আপনাকে আমার প্রোগ্রাম শেষ করতে হচ্ছে, এর জন্য আসলেও আমার খুব খারাপ লাগতেছে। আমি আপনার কাছ থেকে যত শুনতে পারতেছি ততই আমার দর্শক যেভাবে আলোকিত হচ্ছে সেভাবে আমি নিজে আলোকিত হচ্ছি এবং আমার ভালো লাগতেছে জানতে পারতেছি। আপনি একটা সুন্দর মেসেজ এই কমিউনিটির মানুষের জন্য আপনি কি বলবেন এবং কি দেবেন? আমি প্রথমে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর, আসলে এটা যে টিভির প্রোগ্রাম, আমি সেটা মনে হয়নি, মনে হচ্ছে যে আমরা আলোচনা করছি, আমি খুব উপভোগ করেছি। আমি আপনার দর্শক শ্রোতাদের যে মেসেজটা দেব, যে আবহাওয়া, ব্রিটেনের আবহাওয়া কিন্তু বদলে গেছে। আগের মতো, আগে এক সময় ছিল, আমাদের বাবা চাচাদের কাছে শুনেছি যে সূর্য দেখা যায় না ব্রিটেনের মাটিতে, এখন আমরা সূর্য দেখতে পাচ্ছি, লাউ কুমড়ো সব আমরা ফলাচ্ছি। ঠিক একইভাবে আমাদের ছেলেমেয়েরা অনেক ব্রাইট, অনেক ভালো ভালো পজিশনে যাচ্ছে। আমি যেটা বলবো, যে আমি চাই আমাদের কমিউনিটিতে প্রত্যেকটা মানুষ অন্তত একজন মানুষকে সাহায্য করবে, সেটা প্রতিবেশী হোক আর আমাদের সহকর্মী হোক আর আমাদের পরিবারের, ইভেন আমি যদি আমার পরিবারের একজনকে কোনো দিক দিয়ে সাহায্য করতে পারি পজিটিভলি, সেটাও কিন্তু একটা ইনভেস্টমেন্ট। আমার মা বলতে শুনেছি যে আমার মা বলতেন যে আমি কমিউনিটি ওয়ার্ক করি না, তাতে কি, আমি তো তোমাদের
বাচ্চা লুক আফটারেও যদি কন্ট্রিবিউট করি, তোমরা বাইরে গিয়ে কাজ করতে পারছো, এটাই আমার কন্ট্রিবিউশন। ঠিক একইভাবে আমরা যদি সামান্য কিছু কমিউনিটির জন্য করি, সেটাই কিন্তু একটা মহৎ কাজ হবে। এবং আমি চাইবো যে আমাদের সবার কন্ট্রিবিউশন, ছোট ছোট বালুর কণা যেভাবে মহাদেশ গড়ে তুলতে পারে, ছোট জল যেভাবে একটা সমুদ্র সৃষ্টি করে, ঠিক একইভাবে আমাদের প্রত্যেকের কন্ট্রিবিউশনটা অনেক কাজে লাগবে। আর যেহেতু আমার আরেকটা পরিচয় হচ্ছে রাজনীতিবিদ, আমি বলবো যে খুব তাড়াতাড়ি ইলেকশন চলে আসছে 4 তারিখ। আপনারা সবাই বুঝে জেনে শুনে আর কি পার্টিসিপেট করবেন, কারণ পলিসি মেকাররাই আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। অনেকে বলেন যে আমি রাজনীতি পছন্দ করি না, রাজনীতিবিদ পছন্দ করি না, কিন্তু আপনার বিনটা কীভাবে কালেক্ট হবে, যে ইমিগ্রেন্ট যারা আসছে তারা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে আমাদের কমিউনিটিতে না পজিটিভ করছে, সেইগুলা কিন্তু আপনাদেরকে একটু বুঝতে হবে। ব্রেক্সিটের মতো অনেকে মনে করেছিলেন যে ব্রেক্সিট হয়ে গেলেই আমাদের জীবন অন্যরকম পজিটিভ হয়ে যাবে, পরে দেখা গেছে যে আমাদের সুপার স্টোরগুলোর সেলফ এখন খালি, জিনিস আসছে না, সাপ্লাই আসছে না, ইভেন মেডিসিনেও আমরা অনেকটা পিছনে আছি। তো ঠিক একইভাবে আপনারা যে কোনো ডিসিশন নেওয়ার আগে একটু চিন্তা করবেন যে কে আপনার জন্য ভালো কাজটা করতে পারবে। শুধু আমাদের পরিচিত কিংবা পরিচিত একজন বলে দিয়েছে বলে যে আমরা ভোট দেব, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না। আপনাদেরকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আশা আপা, আপনি আমাদের এত শর্ট সময় আমরা আপনাকে তুলে ধরতে পারিনি, এটা আমাদের সময়ের স্বল্পতার জন্য হয়নি, বাট আমি ভবিষ্যতে আপনাকে নিয়ে আর কয়েকটা প্রোগ্রাম আমার ইচ্ছা আছে করার, আপনাকে তুলে ধরার, আপনাকে জানার এবং আপনার কাছ থেকে ভালো কিছু শুনবো আমার LB24 দর্শক। আমি অনুষ্ঠান শেষ করার আগে একটা কথা বলে বিদায় নিতে চাচ্ছি। আমরা যারা মা বাবারা আছি, সেটা আমি আয়েশা আপার কথা থেকে ভিত্তি করে বলতেছি, আমাদের বাচ্চাদেরকে এভাবে বড় করতে হবে যে বাচ্চারা লেখাপড়া ভালো করুক, বাচ্চারা ভালো কিছু করুক তাদের জন্য। কখনো আমরা তাদের উপরে প্রেশারাইজ করব না। আমরা বাচ্চাদের কাছ থেকে এটা আশা করব যে বাবা তুমি জীবনে অনেক বড় হও। সেই বড় হওয়াটা আমি অক্সফোর্ড ইউনিভার্সিটির সার্টিফিকেট এনে দেওয়ার পর আমার ছেলে যদি ভালো করে না, ভালো কাজ করে না, ভালো জব পায় না, তাহলে তো সেটা হলো না। সে একজন মানবিক মানুষ হতে হবে, সে একজন সৎ মানুষ হতে হবে। তো সেই সৎ মানুষ হতে হলে কিন্তু আমাদের কোনো স্কুল ইউনিভার্সিটির দরকার হয় না, সেটা দরকার হবে আমাদের ঘর থেকে, আমাদের পরিবার থেকে সেটা শেখা। আমরা সেই পরিবেশটা যেন আমাদের বাচ্চাদেরকে তো আমরা যেন দিতে পারি। এবং অনুষ্ঠান শুরু হওয়ার আগে আপা আরেকটা জিনিস আমাদের সাথে শেয়ার করেছিলেন যে হিংসার যে জহর এখন চলতেছে এই সমাজে, আমরা যেন সবাইকে ছোট্ট এই পৃথিবীতে আমরা আছি 2 দিন, আমরা যেন সেই হিংসা থেকে আমরা দূরে সরি। আমার যে ভাই হোক বোন হোক, আমরা যে জায়গায় আছি, আমরা যদি সেখানে পজিটিভলি আমরা সাপোর্ট না করি তাহলে কখনো এই সমাজকে আমরা বদলাতে পারবো না। আজকে আয়েশা আপু কাউন্সিলর ছিলেন, উনি 20 বছর। আমি ওনাকে দেখতে চাই উনি মেয়র হয়েছেন, আমি ওনাকে দেখতে চাই উনি পার্লামেন্টে আমি দেখতে চাই আমার আয়েশা আপুকে উনি গিয়েছেন। আমি আয়েশা আপুরকে কেন আমি স্টপ করাবো? আয়েশা আপুর ভালো করতে, যারা ভালো করবে তারা যাক। আয়েশা আপু গেলে আমাকে ডাকবেন, আপনাকে ডাকবেন। আমরা যেন কোনো মানুষের জন্য ক্ষতি করার জন্য যেন আমরা বেহুশ নাই হইটি, বেউলিয়া নাই হয়ে যাই। আমার LB24 এর সব দর্শকের কাছ থেকে আমি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। অনেক কথা বলে ফেলেছি আমরা দুজন আজকে। আবার কোনো একটা অনুষ্ঠানে আবার নতুন কোনো গেস্টের সাথে আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনারা ততক্ষণ পর্যন্ত যেখান থেকে LB24 এর অনুষ্ঠান দেখতেছেন, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এখন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।